দাদিরে মাইরা ফেললো, কোনো হয় নাই। আর তোকে মারলে কে আছে, তোকে পিছনে কে আছে? বেতন মনে হচ্ছে বের হইছে, হাসি মুখে বাসায় যে বস টাকাগুলো সব রেখে দিছে। যে পুলিশ পয়সা খাইবো না সে মনে হয় আল্লাহর ওলি। ওরা ওপেনলি বলে যে এটা হলো মামা বাড়ি, আমরা 24 ঘন্টা তালা লাগায় রাখি। তার ডকুমেন্ট সহ আছে। এখন সে বলতেছে আমি এনসিপির নেতা হয়ে গেছি। এই নেতার নাম বাঙ্গায়া আজকে সমাজে যত প্রকার অপকর্ম সে চালায় যাচ্ছে। হঠাৎ করে ও পিস্তল শো করে, পিস্তলটা বের করে কোমর থেকে বের করে আমার দোকানের টেবিলের উপরে রাখা ডাইরেক্ট দেখা, এই পিস্তলটা দেখছো, এই পিস্তলটা আমি শরীফের জন্য রাখছি, ওরে আমি এটাতে মাইরা ফেলাম। ও ভাই 50 টাকা না মিথ্যা না ভাই, মিথ্যা কথা কইলো। ও ভাই আল্লাহ কালাম রাস্তা। আমি এনাম যদি 1% একটা দিল পরিমাণ যুক্ত থাকি, আমি এনাম উলঙ্গ হয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। আমারে কয় আমি মোবাইল চালাইছি, আমারে কয় জুয়া খেলাইছি বলে। জুয়া খেলা আমার মোবাইল টান দিয়ে কয় কি টাকা লাগবে 5000। আমরা গত এপ্রিল মাসে 778 জন অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এই জবাবটা আমি দিতে পারবো। বিজ্ঞ আদালতে সে যদি জামিন পায় সেটা তো আসলে আমাদের করণীয়। হঠাৎ একটি ধাক্কা, ভিড়ের মধ্যে অসতর্ক এক মুহূর্ত, কিংবা ঝড়ের বেগে আসা একটি মোটরসাইকেল, তারপরে উধাও মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা কিংবা মূল্যবান জিনিসপত্র। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন ঘটছে এমন অসংখ্য ঘটনা, যার মধ্যে কিছু ঘটনা স্থান পায় সংবাদ শিরোনামে, কিন্তু আরও অনেক ভুক্তভোগীর আর্তনাদ চাপা পড়ে যায় নীরবতার আড়ালে। মোহাম্মদপুর, আদাবর ও যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা খুঁজেছি একটি প্রশ্নের উত্তর: কেন বাড়ছে ছিনতাই, চুরি ও পকেটমারের অভিযোগ? কারো মাস জুড়ে কষ্ট করে উপার্জন করা টাকা, কারো নতুন কেনা স্মার্টফোন, আবার কেউ হারিয়েছেন জরুরি কাগজপত্র। ভুক্তভোগীদের অনেকেরই অভিযোগ, অপরাধীরা এখন আগের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ, পরিকল্পিত এবং প্রযুক্তি সচেতন। তাদের ভাষায় অপরাধের ধরন যেমন বদলেছে, তেমনি বেড়েছে অপরাধীদের দুঃসাহসও। যাত্রাবাড়িতে অনুসন্ধান চালিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু অভিযোগ। স্থানীয়দের দাবি, অস্ত্রের মুখে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে মহসিন নামের এক ব্যক্তি গ্রেফতার হলেও তার পরিবারের সদস্যরা এখনও একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মহাসিনের মেয়ের জামাই আপনার মিলন, ওর বড় ছেলে নিশাদ, ছোট ছেলে এবং ওই ছেলেদের ওয়াইফ যারা, তারা এবং ওদের একটা বিশাল একটা চক্র আছে। ওরা মাদকের স্পটগুলো পরিচালনা করে। রাত্রে চুরি, ছিনতাই দয়াগঞ্জ থেকে শুরু করে, দয়াগঞ্জ এবং জনপদ মোড় পর্যন্ত থেকে আপনার মিদ্যাবাড়ি পর্যন্ত শাগের আড়ত এবং ওই সাইডের যে আড়তগুলো আছে এগুলোর সাথে সম্পূর্ণ চাঁদাবাজি, চুরি, ছিনতাই। বাড়ির মেন লাইনে যে তারগুলো আছে এই তারগুলো কেটে নেওয়া, মেন হলে সরকারি রাস্তার মেন হলে
মূলত আমি একটু কাজের ক্ষেত্রে আমি বাইরে ছিলাম, বাইরে থাকার কারণে আমার ছোট এক ভাইরে বসে থেকে গেছে। প্রায় 5-6 জনের একটা টিম, দুজন আমার দোকানের সামনে আসে। হঠাৎ যায় আমার হুমকি দিছে, আমার 50,000 টাকা দিতে হইব, আর নাহলে আমার জামাই রাত ফিরে হাত পা ভেঙে হালাইব, আর হইলে গিয়ে এলাকায় ঢুকতে দিব না। প্রমাণ আমার মোবাইলে রেকর্ড আছে, আমার জামাইয়ের সাথে যে কথা বলছে সেগুলো রেকর্ড আছে। সিসি ক্যামেরার ফুটেজ তো রাস্তায় আছে, ওইটা তো আমার কাছে নাই রাস্তাতে। জি, এখনো 1 সপ্তাহ ধরে আমার জামাই এলাকা আসতে পারে না, আমি অনেক কষ্ট করে চলতেছি। গেলে তো জিটিও নেয় না, মামলাও নেয় না। গেছিলাম, পুলিশে বলছে যে যেখান থেকে অভিযোগ সেখানে লোক নিয়ে আসবে। আর কি আমরা তো এই এলাকায় থাকি, এলাকার বাড়িওয়ালা কিংবা অন্য কাউরে নিয়ে যেতে গেছে, আমি বাড়াইটা স্যার আমার একে বাড়িওয়ালারে যাইব। তার দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন। এ কারণেই অপরাধী চক্রগুলো তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, আমার যদি চাঁদাবাজি বা মাদকের সঙ্গে জড়িত থাকার একটি প্রমাণও কেউ দিতে পারে, তাহলে সেই ব্যক্তি প্রকাশ্যে আমার গালে জোতা মারবেন।
বিভিন্ন জায়গা থেকে অসামাজিক কার্যকলাপ চালাইতেছে এবং বিভিন্ন কারখানা, ফ্যাক্টরি, বাসাবাড়ি থেকেও বিভিন্ন ধরনের চাঁদা দাবি করতেছে এবং চাঁদা আদায়ও করছে অনেক জায়গা থেকে। এখানে সোহাগ নামে গ্যাসের ব্যবসায়ী তোর থেকে 5,000 টাকা নিচ্ছে, কবিরের বাড়ি থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। গত পরশুদিন এই কারখানা আসছে, এই কারখানার থেকে সে 50,000 টাকা সে চাঁদা দাবি করছে। মোস্তফা থেকে 50,000 টাকা সে চাঁদা দাবি করছে। বাহিরের পোলাপাইন হইয়া আজকে এই স্থানীয় লোকের উপরে এরকম হামলা মামলা, ওই এনসিপির নাম ভাঙ্গাইয়া, বিভিন্ন সংগঠনের নাম ভাঙ্গাইয়া বিগত দিনে সে ছাত্রলীগ করত, তার প্রমাণ ডকুমেন্ট সহ আছে। এখন সে বলতেছে আমি এনসিপির নেতা হয়ে গেছি। এই নেতার নাম ভাঙ্গাইয়া আজকে এই সমাজে যত প্রকার অপকর্ম সে চালায় যাচ্ছে। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার, যাতে ওর মতো এই এনামের মতো দ্বিতীয় জন আর যে কেউ এরকম না করতে পারে। এনসিপির ছত্রছায়া চলছে, এটা কি সে বলছে নাকি অন্য কোনো পদধারী? ওই বলতেছে যে আমি এনসিপি সংগঠনে আছি, আমার পদ আছে এনসিপিতে, এনসিপির সদস্য সচিব। আলম এনাম জাতীয় ছাত্রশক্তি সদস্য সচিব, যাত্রাবাড়ি থানা, ঢাকা মহানগর দক্ষিণ। লিখছে যে এসবগুলোকে বিচারের আওতায় আনতে হবে, মানে মহসিনের বিরুদ্ধে বিচারের আওতায় আনতে হবে। ডাকতে চাইতেছে, মানে এখানে কি ডাকতে চাইতেছো, নিজেকে ডাকতে চাইতেছে যে ওই ভালো। রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে একটি বিষয় বারবার উঠে এসেছে। তাদের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন পক্ষের টানাপোড়েনের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্রগুলো। কেউ কেউ মনে করেন সুযোগ সন্ধানী সংঘবদ্ধ কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক এটা প্রমাণ করতেই তারা সচেষ্ট। এছাড়াও এর পেছনে রয়েছে আরও একটি রহস্য। গ্রেফতারের পরও অনেক অভিযুক্ত দ্রুত জামিনে কিংবা আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে আসেন। ফলে বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হচ্ছে। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। তাদের ভাষ্য, অপরাধী গ্রেফতার করা পুলিশের দায়িত্ব, আর বিচারিক সিদ্ধান্ত আদালতের এখতিয়ার। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম আলোচিত এলাকা মোহাম্মদপুরে। স্থানীয়দের সঙ্গে কথা বলে দুই ধরনের চিত্র পেয়েছি। ভুক্তভোগীরা বলছেন চুরি, ডাকাতি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ নিয়ে তাদের এখনও উদ্বেগ রয়েছে। অন্যদিকে পুলিশ বলছেন নিয়মিত অভিযান করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলছেন, এলাকাটিকে যেভাবে অপরাধ প্রবণ হিসেবে উপস্থাপন করা হয়, বাস্তবতা পুরোপুরি তেমন নয়। তার দাবি, শুধু গত এপ্রিল মাসেই 778 জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। আমাদের মোহাম্মদপুরে
সংক্রান্ত ঘটনায় 440 জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ধারাবাহিক অভিযানও চলছে বলে জানান তিনি। আমাদের পদক্ষেপ একদম ক্লিয়ার। আমাদের যাত্রাবাড়ি থানা আপনি জানেন অত্যন্ত জনবহুল থানা, এবং এখানে প্রায় 40টা ডিস্ট্রিক্টের মানুষ প্রতিদিন যাতায়াত করে। তো এখানে ক্রাইমগুলো অন্যান্য থানার তুলনায় আমাদের যাত্রাবাড়ি থানার যে ক্রাইম প্যাটার্ন একটু ডিফারেন্ট। আপনারা জানেন গত মাসে আমরা এই সংক্রান্ত বা ক্রাইম, যেমন মাদক, ছিনতাই, ডাকাতি, এই সংক্রান্ত আমরা 440 জনকে অ্যারেস্ট করেছি। এটা নিয়ে কোনো আপোষ নেই, একদম জিরো টলারেন্স। সবাই বলে আমরা পাই জিরো টলারেন্স। আর ক্রাইম যদি কোনো কারণে ঘটেও থাকে, এটা যেন আমরা অতি দ্রুত এটাকে উদ্ধারিত করতে পারি, আসামিদের যেন আইনের আওতায় আনতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা। আর মোবাইল হারালে বারবার একই অপরাধে জড়িয়ে পড়ার কারণ বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং সামাজিক পুনর্বাসনের অভাবও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। ডিউটি করে তারা বোনাসগুলো, বেতন বোনাস নিয়ে বের হয়েছে, বের হয়ে আসে লোকটা হাসি মুখে বাসায় যাবো, সব টাকাগুলো সব রেখে দিচ্ছে। তার এমপি যে সে কি জানে না, সে এলাকার এমপি, সে জানে না যে তার কাজটা কি, কোথায় কোথায় পুলিশ ফোর্স লাগবে, কোন কোন এলাকায় মানে ছিনতাই প্রবণ। অন্তত একটা লোক যদি হাসি মুখে ঈদ করতে না পারে, তাহলে এই আমাদের এমপি গুলো তো দরকার কি এমপি আমাদের? তার 5 ঘন্টা পরে একটা অটো রেখে দিল একই জায়গায় থেকে। ঈদের দিনটা তো সিকিউরিটি দেওয়া ছিল, সেটা পর্যন্ত দেয়নি। এই যে মাদকের স্পট গুলো আছে, স্পট গুলো এমনি হয় না, উপরে যে কেউ আসে ব্যাকিং দিতেছে, যারা গোড়া তাদেরকে আপনার ধরেন, তাদেরকে ধরে তাদের লিস্ট দিয়ে আপনাদের জানান, যারা এরাই উপরে সমাজ সেবা করে, নিচে মাদক করে, সব জায়গায় দেখবেন আপনি। প্রশাসনে আসে, ওনারাই সব জানে, ওনারা একটু আন্তরিক হলে কাম হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওনারা একটু আন্তরিক হন, তাহলে ইনশাল্লাহ কাম হয়ে যাবো। এটা যে পুলিশ খাইব না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। যে পুলিশ পয়সা খাইব না, সে মনে হয় আল্লাহর ওলি। এইরকমই যেন, আর কিছু না। ভাঙ্গাপেড়ের শেখদি এলাকা আমাদের, এখানে আমরা নিরাপদ না। সেটা হয়েছে টেম্পু মনির, তারপরে শহীদ বাবুর্চির ছেলে বাবুর্চিগিরি করে, তার কোনো কাজ নাই, তার ছেলে জনি রনি, এরপরে আছে আপনার সিফাত। ওদের হাজারো মামলা আছে, ওরা পুলিশে ধরে নিয়ে যায়, কোর্টে গেলে ওরা ছাড়া পায়। ওদের বলছে মামা বাড়ি, এটা ওরা ওপেনলি বলে যে এটা হলো মামা বাড়ি। তো আমরা এখানে নিরাপদ কই? আগে সরকার চলে গেছে, এখন তো ভালো সরকার আসছে, তাহলে এখানে আমাদের মতো হাজারো ভুক্তভোগী। এই যে আপনাদের সাথে কথা বলতেছি, বাসায় যায় আমি ছাড়তে পারবো না, আমার একটা ছেলে আছে, আমার একটা বোন আছে। আমি আটকাইছি মতো প্রায় 15 থেকে 20 জন আমার ঘরের মধ্যে যায় ভাঙচুর করে, আমার ছোট বাচ্চা, আমার বোন আমাদের গুরুতর আহত করছে। থানায় 999-এ ফোন দিছি, পুলিশ আসছে, সজীব স্যার তদন্ত করছে। এত বড় বড় আপনার কি বলে ওইটাকে, ওই চাপাটি, তারপরে লাঠি, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে গেছে। অস্ত্রের কাছে কেউ আসে না। আমাদের বাড়ি এলে আজকেও আসছে, বলে যে এই এলাকায় এরকম বউ হয়ে আসছে, এরকম হয় নাই কখনো। আমরা 24 ঘন্টা তালা লাগায় রাখি, রাস্তায় তো আমাদের বের হইতে হইব, ভয়ে আমরা ঘর থেকে বের হইতে পারি না। এই যে আপনার সামনে কথাটা বলতেছি, এটা যদি প্রচার হয়, এই আমাদের কোনো নিরাপত্তা নেই। কেন বলছি? বলে কি করতে পারবি? কয়দিন আগে মারা গেল 8 বছরের মেয়েটার নাম রাফিজা নাকি, যে ওরে মারছে, তারপরে হাদিরে মাইরা ফেললো, কোনো হয় নাই। আর তোকে মারলে কে আছে? তোকে পিছনে কে আছে?
ওদের ওয়ারেন্টের কাগজ আছে, তারপরে কিভাবে ওরা প্রকাশে ঘুরে বেড়াইতেছে? হাজারো মামলা থাকায়, ওয়ারেন্টের মামলা থাকে, প্রকাশে কিভাবে ঘুরে বেড়াইতেছে? আমরা ঘরের মধ্যে থাকি, আমাদের ঘরের মধ্যে যায় ভাঙচুর করে। আমরা নিরাপত্তা চাই, আর আমরা এই যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিচার চাই ভাই। এটাই আল্লাহ মানে আপনাদের কাছে চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান, উনি আগেই বলছে সরকার হওয়ার আগে আমরা আইনের ব্যবস্থাটা শক্তভাবে নিব। আপনাদের মাধ্যমে বলতে চাই, সে আইনের ব্যবস্থা এই পর্যন্ত কি নিল? নিরাপত্তা বিশ্লেষকদের মতে কার্যকর তদন্ত, প্রযুক্তি নির্ভর নজরদারি, দ্রুত বিচার এবং জনগণের আস্থা পুনর্গঠন ছাড়া দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আপনি চোখটা জাস্ট খালি বন্ধ করে ভাবুন যে আপনি ঢাকায় আসছেন একটা কাজে, বা আপনার কেউ ঢাকা মেডিকেলে আছে, তো আপনি যখন এই ঢাকায় প্রবেশ করবেন, হঠাৎ যদি দেখেন আপনার টাকা, মোবাইল সব কিছু যদি ছিনতাই করে নেয়, তখন সেই মানুষটা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আর ঢাকা শহরে তো কেউ কাউকে উপকার করে না। সো আমরা চাই যেন এই যে ভুক্তভোগী যারা বা ছিনতাই, চাঁদাবাজি বিভিন্ন সাথে জড়িত আছে, এখানে রাজনৈতিক কিছু লোক আছে, রাজনৈতিক ইনভলভ কিছু লোক আছে, তো তাদেরকে নির্দেশিত করে আমরা চাই যেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, এগুলোর জন্য একটি ব্যবস্থা গ্রহণ করে। স্বৈরাচার যে ছিল আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগের লোকজনরা ছিল, চাঁদাবাজি হচ্ছিল, সেটা দেখছি। ঠিক আছে, বর্তমানে আমি প্রায় 5 আগস্টের পরে আমি কোনো চাঁদাবাজি দেখি না, কিন্তু আগে দেখছি। আর এখন দেখি আপনি গোলাপবাগ, কমলাপুর, বুবিবাগ, আমাদের যারা যাত্রীরা আসে গাড়িতে যারা বসে, তারা শান্তিভাবে বসতে পারে না, মোবাইল থাপাতে নিয়ে যায়। ঠিক আছে, মোবাইল থাপাতে নিয়ে যায়, চেন থাপাতে নিয়ে যায়, কানের দুল থাপাতে নিয়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে কথা বলে একটি বিষয় স্পষ্ট হয়েছে। ভুক্তভোগীদের দাবি যেমন স্পষ্ট, অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার দাবিও স্পষ্ট। কিন্তু পরিসংখ্যান নয়, পরিস্থিতির প্রকৃত মূল্যায়ন হবে সাধারণ মানুষের নিরাপত্তার মাধ্যমে। খেটে খাওয়া রাজধানীর মানুষগুলো কি রাতে তাদের আবাসস্থলে নিশ্চিন্তে ফিরতে পারছেন? তারা কি নিজের প্রয়োজনীয় জিনিস, টাকা কিংবা পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কামুক্ত? প্রশ্নের উত্তরে বলে দিবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র। আর সেই আস্থা ফিরিয়ে আনা এখন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নয়, বিচার ব্যবস্থা, স্থানীয় প্রশাসন এবং পুরো সমাজের জন্য এক বড় চ্যালেঞ্জ, যার মূল নিয়ামক হিসেবে কাজ করবে সদিচ্ছা। সেই সদিচ্ছা পর্যাপ্ত আছে কিনা তা নিয়েই হয়তো ভাবতে হবে আমাদের গুরুত্বপূর্ণভাবে। রাজধানীর অপরাধী চক্রের মূল গডফাদার কারা, এ বিষয়ে জানতে চোখ রাখুন ফেস দ্য পিপলের পরের পর্বে।